আচ্ছা, সমাজ গঠনের গভীর আর আধ্যাত্মিক দিকগুলো আসলে কিভাবে কাজ করে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই জানার চেষ্টা করব। আমরা দেখব কিভাবে একটা সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো আর আমাদের আধ্যাত্মিক বৃদ্ধি এই দুটো জিনিস একসাথে মিলে একটা দারুণ ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে পারে। ব্যাপারটা সত্যি চমৎকার, তাই না? সাধারণ মানুষ যখন একজোট হয়ে কাজ করে তখন যে কি অসাধারণ সব ব্যাপার ঘটতে পারে সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। ঠিক আছে, চলুন একেবারে মূল বিষয়ে ঢুকে পড়া যাক। একটা ঐক্যবদ্ধ জনগোষ্ঠী যখন একসাথে সামনের দিকে এগিয়ে যায়, তখন আসলে একটা প্রাণবন্ত সমাজ গড়ে ওঠে। মানে এটা শুধু কোনো আইডিয়া নয়, একটা জীবন্ত সমাজের স্পন্দন। সমাজের প্রতিটি মানুষ যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, ঠিক তখনই এই প্রাণবন্ত রূপটা ফুটে ওঠে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে সমাজ গড়া কিন্তু কোনো একক ব্যক্তির কাজ নয়, পুরোটা একটা সম্মিলিত প্রচেষ্টার ব্যাপার। আজকের আলোচনায় আমরা মূলত ৬টি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে সেবার ডাক, এরপর ৩ মাসের বৃদ্ধিচক্র, উপাসনা ও ভক্তিমূলক সমাবেশ, গৃহপরিদর্শনের শক্তি, শিক্ষাদানের গতিশীলতা এবং সবশেষে একটা প্রাণবন্ত সমাজ গড়ে তোলার রূপরেখা। চলুন কথা না বাড়িয়ে একে একে বিষয়গুলো দেখে নেওয়া যাক। শুরুতেই আসছে সেবার ডাক, যাকে আমরা বলতে পারি একাধারে একটা দারুণ সুযোগ এবং একই সাথে একটা দায়িত্ব। চলুন পাবলো নামের এক তরুণের গল্প দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। পাবলো সবেমাত্র সমাজের সেবামূলক কাজে যুক্ত হয়েছে। হঠাৎ একদিন তার কাছে একটা ফোন আসে। তাকে সদ্য গঠিত একটা প্রশাসনিক সংস্থা, মানে একটা এরিয়া টিচিং কমিটিতে কাজ করার আমন্ত্রণ জানানো হলো। এই একেবারে অপ্রত্যাশিত ডাকটা তার কাছে একই সাথে বিশাল একটা সুযোগ আর বিরাট এক দায়িত্ব হয়ে ধরা দিল। সত্যি বলতে কি, শুরুতে কিন্তু প্যাবলোর মনে বেশ সংশয় কাজ করছিল। সে ভাবছিল তার কি আসলে এই দায়িত্ব পালনের যোগ্যতা আছে। কিন্তু জানেন তো, প্রার্থনার মাধ্যমে খুব দ্রুতই তার এই সংশয় কেটে যায়। সে তখন সেই মানুষগুলোর মুখ ভাবতে শুরু করে যাদের সে আসলে সেবা করতে যাচ্ছে, সমাজের সেই ছোট শিশু, তরুণ তরুণী আর তাদের পরিবারগুলোর কথা। সেবাকে যখন আমরা এমন একটা আধ্যাত্মিক সুযোগ হিসেবে দেখি, তখন সেটা আমাদের ভেতরটা গভীরভাবে ছুঁয়ে যায় আর পুরো কাজটাই আরও অনেক বেশি অর্থবহ হয়ে ওঠে। এখানে কিছু বেসিক ধারণা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। এই যে আমরা এরিয়া টিচিং কমিটি বা ক্লাস্টারের কথা বলছি, এগুলো আসলে কি? দেখুন, এরা কিন্তু কোনো পেশাদার বা কড়া প্রশাসকের দল নয়, বরং ক্লাস্টার বলতে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকাকে বোঝায়। আর এই কমিটি ওই এলাকার সাধারণ মানুষকে সংগঠিত করে সমাজের উন্নয়নের জন্য কাজ করে। অর্থাৎ এখানে সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে দায়িত্ব নেয়। প্রাতিষ্ঠানিক সেবার আসল অর্থটা কিন্তু খুবই গভীর। এটা এমন কোনো পদ বা ক্ষমতা নয় যে মানুষ নিজে থেকে খুঁজে বেড়াবে, বরং এটা একটা পবিত্র দায়িত্ব, যে ডাকটা যে কোনো মুহূর্তেই আসতে পারে। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রতিষ্ঠানের প্রতিটা কাজের রন্ধ্রে রন্ধ্রে এমন একটা ভালোবাসাপূর্ণ সেবার মানসিকতা থাকা উচিত, যা কেবল আমাদের আধ্যাত্মিক উৎকর্ষতা অর্জনের জন্যই নিবেদিত থাকবে। এবার চলুন আমাদের দ্বিতীয় বিষয়ে যাই, ৩ মাসের বৃদ্ধিচক্র। এখন এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটি আমাদের সমাজের বৃদ্ধির একটা নিয়মতান্ত্রিক স্পন্দনের সাথে পরিচয় করিয়ে দেয়। একটা সমাজ কিভাবে একটু একটু করে ধারাবাহিকভাবে বিকশিত হয় সেটা বোঝার জন্য এই চক্রটা কিন্তু একদম ক্রুশিয়াল। এটা অনেকটা আমাদের হৃৎস্পন্দনের মতো, যা সমাজের প্রতিটি কার্যক্রমে যেন প্রাণ সঞ্চার করে। এই চক্রের দুটো একদম আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধাপ আছে। একটা হলো সম্প্রসারণ বা এক্সপ্যানশন, আর অন্যটা হলো সুদৃঢ়করণ বা কনসলিডেশন। সম্প্রসারণ ধাপে প্রচণ্ড এনার্জি নিয়ে কাজ করা হয়, নতুন নতুন টিম তৈরি হয় আর সরাসরি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়, একদম বাইরের দিকে ফোকাস। অন্যদিকে সুদৃঢ়করণ ধাপটা হলো ভেতরের দিকে নজর দেওয়া। ওই যে কাজগুলো হলো সেগুলোকে আরও শক্ত করা, জ্ঞান গভীর করা আর একটা সিস্টেম্যাটিক সাপোর্ট দেওয়া। এই দুটো ধাপ কিন্তু একে অপরের পরিপূরক। আর মজার ব্যাপার হলো, দুটোতেই কাজের তীব্রতা ধীরে ধীরে বাড়তেই থাকে। যদি পুরো চক্রটাকে আমরা ভাগ করি তাহলে মূলত 4টে ধাপ পাব: সম্প্রসারণ, সুদৃঢ়ীকরণ, প্রতিফলন এবং পরিকল্পনা। এই যে একটা অবিরাম ছন্দময় সাইকেল, এটা কিন্তু সমাজে দারুণ একটা ডায়নামিক ফ্লো ধরে রাখে। একটু ভেবে দেখুন তো এই প্রতিফলন বা রিফ্লেকশন মিটিংগুলোর কথা। এগুলো একদিকে যেমন দারুণ আনন্দের উদযাপন, অন্যদিকে নিজেদের অভিজ্ঞতা থেকে শেখার জন্য অসম্ভব গঠনমূলক একটা আলোচনার জায়গাও বটে। আর এই এনার্জিটাই সমাজকে সামনের দিকে এগিয়ে নেয়। আমাদের ৩ নম্বর বিষয়টি হল উপাসনা ও ভক্তিমূলক সমাবেশ। একে বলা হচ্ছে মাশরিকুল আজকারের ভ্রূণ। মাশরিকুল আজকার মানে হল উপাসনালয় বা সেই জায়গা যেখান থেকে ঈশ্বরের প্রশংসাধ্বনি ওঠে। এই ভক্তিমূলক সমাবেশগুলোকে আসলে সেই উপাসনালয়েরই একটা প্রাথমিক রূপ বা ভ্রূণ বলা যায়। আর এই যে আমরা এক জায়গায় বসে সম্মিলিত প্রার্থনা করি, এটাই কিন্তু সেই আধ্যাত্মিক শক্তি যা সমাজের প্রাণশক্তিকে একেবারে সতেজ আর টিকিয়ে রাখে। আর এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে ভক্তিমূলক সমাবেশগুলো আসলে এমন একটা উন্মুক্ত পরিসর
যেখানে যে কোনো মানুষ অনায়াসে আসতে পারে, সেখানে এসে তারা যেন স্বর্গীয় সুবাস নিতে পারে, প্রার্থনার একটা অদ্ভুত মাধুর্য অনুভব করতে পারে আর পরম করুণাময়ের সাথে একাত্ম হতে পারে। যে কোনো পাড়া বা এলাকায় যখন এই ধরনের সমাবেশ হয়, সেটা আসলে একটা উপাসনালয়ের প্রকৃত চেতনাকেই জাগিয়ে তোলে। প্র্যাকটিক্যালি যদি বলি, এর প্রয়োগটা কিন্তু একদম সহজ। আসল কাজ হল এই ধরনের সমাবেশের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দেওয়া এবং সমাজের সব স্তরের মানুষকে এর সাথে যুক্ত করা। যখন আমরা এটা করি, তখন সমাবেশের আধ্যাত্মিক শক্তিটা বহুগুণ বেড়ে যায়, আর সেটাই মানুষকে নিঃস্বার্থ সেবার দিকে টেনে নেয়। আসল কথা হলো, প্রকৃত উপাসনাকে সবসময় মানবতার সেবায় রূপান্তরিত হতে হবে। উপাসনা আর কাজ এ দুটো কখনোই আলাদা কিছু নয়, একদম হাতে হাত রেখে চলে। এবার আসি ৪ নম্বর পয়েন্টে, গৃহ পরিদর্শনের শক্তি এবং অর্থবহ আলোচনা। শুধু প্রশাসনিক কাজ করলেই তো হবে না। পাবলো আর তার কমিটি খুব জলদি বুঝতে পারল যে শিক্ষার এই প্রক্রিয়াটা ধরে রাখতে আর মানুষের সাথে মানুষের সম্পর্কটা আরও মজবুত করতে গৃহ পরিদর্শন একদম আবশ্যিক। মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সাথে মন খুলে অর্থবহ আলোচনা করা, এটাই কিন্তু সমাজকে একসুতে বেঁধে রাখার জাদুকরী কাজটা করে। আজকালকার এই আধুনিক সমাজে একটা জিনিস খুব চোখে পড়ে, তাই না? মানুষ দিন দিন কেমন যেন একা আর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এখন একটা কৌশলগত প্রশ্ন আসতেই পারে, কিভাবে আমরা সমাজের এই ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাকে দূর করতে পারি? এর উত্তর কিন্তু শুধু প্রশাসনিক কাজকর্মের মধ্যে লুকিয়ে নেই। এর আসল সমাধানটা হলো মানুষের সামনাসামনি বসা আর হৃদয় থেকে হৃদয়ে একটা কানেকশন তৈরি করা। ঠিক এই জায়গাটাতেই এরিয়া টিচিং কমিটি বেশ সিস্টেমেটিকভাবে কাজ করে। তারা এমনভাবে গৃহ পরিদর্শনগুলো আয়োজন করে যেন সেটা সমাজের প্রতিটি মানুষের মন ছুঁয়ে যায়। সরাসরি শিক্ষার প্রসার করা, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জ্ঞান আরও গভীর করতে সাহায্য করা, তরুণদের সেবার পথে উৎসাহ দেয়া, আর শিশু কিশোরদের বাবা মায়ের পাশে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে দাঁড়ানো, এগুলো কিন্তু স্রেফ কোনো রুটিন কাজ নয়। এগুলো হলো একে অপরের প্রতি ভালোবাসা আর দায়িত্বের এক অসাধারণ প্রকাশ। এই মানবিক কানেকশনগুলোর ভেতর দিয়েই সমাজের ঐক্যের একটা শক্ত বুনন তৈরি হয়। ৫ নম্বর বিষয়টি হল শিক্ষাদানের গতিশীলতা, যাকে আমরা একটা প্রজ্বলিত অবস্থা বলতে পারি। দেখুন, এখানে শিক্ষাদান বলতে কিন্তু আমরা কোনো যান্ত্রিক ফর্মুলা বা মুখস্থবিদ্যার কথা বলছি না। এটা একেবারেই ভিন্ন কিছু। এটা হলো আমাদের আধ্যাত্মিক আদর্শগুলোকে অন্যদের সাথে শেয়ার করার একটা খুবই ন্যাচারাল এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। সহজ কথায়, এটা হলো মানুষের ভেতরের একটা আলোকিত বা প্রজ্বলিত অবস্থা। তাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই যে আমরা কিছু শিখছি, কিছু জ্ঞান পাচ্ছি, সেটা অন্যদের সাথে শেয়ার করার ইচ্ছাটা কিন্তু আমাদের ভেতর থেকেই একদম প্রাকৃতিকভাবে তৈরি হয়। এটা ঠিক একটা জ্বলজ্বলে আগুনের শিখার মতো। আগুন যেমন স্বভাবতই তার চারপাশের সবাইকে আলো আর উষ্ণতা বিলিয়ে দেয়, নিজেকে আটকে রাখতে পারে না, ঠিক তেমনি আধ্যাত্মিক সত্যগুলো শেয়ার করাটাও আমাদের অস্তিত্বের একদম সহজাত একটা ব্যাপার। মানে সত্যিকারের শিক্ষার জন্য কোনো যান্ত্রিক নিয়ম বা বাধাধরা ছকের একদমই দরকার নেই। এর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো মানুষের সাথে একদম খাঁটি একটা বন্ধুত্ব গড়ে তোলা, আর ঈশ্বরের বাণীর সাহায্যে আমাদের প্রতিদিনের কথাবার্তাগুলোকে আরও একটু গভীর, আরও একটু অর্থবহ করে তোলা। এখানে ব্যক্তিগত প্রচেষ্টা আর দলগত কাজের মধ্যে কোনো বিরোধ নেই। শিক্ষার আসল উদ্দেশ্য সব ক্ষেত্রেই এক, মানুষের আত্মাকে সঠিক পথটা দেখানো আর সব ভালো উদ্যোগকে উদযাপন করা। চলুন এবার আমাদের শেষ অংশে যাই আর দেখি এই সব কিছু মিলে আসলে কিভাবে একটা প্রাণবন্ত সমাজ গড়ে ওঠে। প্যাবলোর কমিটির সে দৈনন্দিন কাজগুলোর গণ্ডি পেরিয়ে যদি আমরা সমাজের একটু বৃহত্তর লক্ষ্যের দিকে তাকাই, তাহলে একটা প্রাণবন্ত সমাজ গঠনের পুরো ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর এটাই কিন্তু আমাদের চূড়ান্ত রূপকল্প বা ম্যাক্রোভিশন। একবার শুধু কল্পনা করুন, একটা ক্লাস্টারে হয়তো ৫ লক্ষ মানুষ বাস করে। ভাবতে পারেন, এই বিশাল জনগোষ্ঠী কিন্তু স্থির হয়ে বসে থাকা কোনো গ্রুপ নয়, বরং এরা একটা ভীষণ গতিশীল সত্তা। পাবলো ধীরে ধীরে এই পুরো জনগোষ্ঠীকে আধ্যাত্মিক নৈকট্য আর সেবা দৃষ্টিতে দেখতে শুরু করে। এই মানুষগুলো কিভাবে আস্তে আস্তে একটা ঐক্যবদ্ধ লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, সেটাই এখানে সবচেয়ে দারুণ বিষয়। পুরো সমাজটাকে আমরা চাইলে কয়েকটা বৃত্তের মতো করে ভাবতে পারি। একদম বাইরের বিশাল বৃত্তটাতে আছেন সাধারণ মানুষ, যারা হয়তো এখনও এই বিষয়গুলো সম্পর্কে জানেন না। এরপরের বৃত্তে আছেন তারা, যাদের মনে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। তারপর আসে তারা, যারা ইতিমধ্যেই সমাজের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হয়ে গেছেন। আর একদম ভেতরে কেন্দ্রে আছেন তারা, যারা আনুষ্ঠানিকভাবে এই সমাজ গঠনের কাজে নিজেদের পুরোপুরি নিয়োজিত করেছেন। বুঝতে পারছেন, আমাদের প্রতিটি ভক্তিমূলক সমাবেশ, প্রতিটি গৃহ পরিদর্শন মানুষকে ওই বাইরের বৃত্ত থেকে ধীরে ধীরে একদম ভেতরের দিকে টেনে আনে। এই যাত্রার উপসংহারটা আসলেই চমৎকার। এটা আমাদের দেখায় যে একটা নতুন সমাজ গড়ে তোলার যে স্বপ্ন, সেটা এখন আর কেবল কোনো মুগ্ধকর আইডিয়া হয়নি।
এটা এখন আমাদের চোখের সামনেই একটা উদীয়মান বাস্তবের রূপ নিচ্ছে। একটা সমাজে যখন এই পারস্পরিক সহযোগিতা আর সমর্থনের সংস্কৃতি তৈরি হয়, তখন কোনো স্থবিরতা সেখানে জায়গা পায় না। সবাই মিলে একটা সম্পূর্ণ নতুন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। যখন একটা সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামোর সাথে ভালোবাসাপূর্ণ সেবার উষ্ণতা একদম মিলেমিশে একাকার হয়ে যায়, তখন এই সম্মিলিত প্রচেষ্টা আধুনিক সমাজের স্পন্দনকে কতটা গভীরভাবে রূপান্তরিত করতে পারে। একটু ভেবে রাখুন তো, তৃণমূল পর্যায়ের এই ঐক্যবদ্ধ কাজগুলোর সম্ভাবনা আসলে কতটা বিশাল হতে পারে, সেটা ভাবলে কিন্তু অবাক হতে হয়। আজ এই ভাবনার জায়গাটিতেই আমরা শেষ করছি। আশা করি আজকের এই আলোচনা চারপাশের বিষয়গুলোকে একেবারে নতুন একটা দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করবে।